তুই আবার খালি হাতে ফিরে এলি বিকট। আমি তোকে জাদুর বাঁশি দিলাম, এত সুন্দর একটা মায়া জাল তৈরি করলাম, আর তুই সেটাতেও ব্যর্থ হলি। আমাকে ক্ষমা করুন, আমি তো আপনার কথা মতো সীমানার বাইরে লুকিয়ে জাদুর বাঁশি বাজাচ্ছিলাম। রাজপুত্র কান্নার শব্দ শুনে একদম সীমানার কাছে চলে এসেছি। আমি ভেবেছিলাম এই তো কাজ হয়ে গেল। তারপর কি হলো? রাজপুত্র সীমানা কেমন আছেন আজ? আপনার কাশিটা কি একটু কমেছে? আর কেমন থাকবো বেয়ান, এই পড়ে আছি আর কি। আমি তো ভাবতেই পারি না সই, আমরা একসময় কতটা নিষ্ঠুর আর কতটা পাপী ছিলাম। আমি চারুর পিসি হয়েও চারুকে সবসময় হিংসা করতাম। এখন আমি বুঝতে পারছি তা যা বলেছো গো, বিধাতা আমাকেও কত শান্তিতে রাখছে। এই তো দেখো না, আমাকেও জীবনটা কেমন সুন্দর একটা নিয়মের মধ্য দিয়ে চলতেছে। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। জেসমিন অদিতিকে ঘুম পাড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে। ঘুমো আমার অদিতিমা, ঘুমিয়ে ঘুমিয়ে বড় হয়ে যা, তুই বড় হয়ে যাবি, হেমরাজে নিয়ে আসবি আদিত্যকে। তখনই রাজেশ ঘরে প্রবেশ করে। তুমি এখনো আদিত্যকে সেই একই গল্প শোনাচ্ছ? তো কি করব রাজেশ, এই গল্পটাই তো আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমি চাই অদিতি ছোটবেলা থেকে ওর লক্ষ্যের কথা জেনেই বড় হোক। আমি আজ সকালে হেমরাজ্যে আমার একজন বিশ্বস্ত গুপ্তচর পাঠিয়েছিলাম খবর নেওয়ার জন্য যে যুবরানী চারুলতা রাজপুত্র অরুণ কেমন আছে। কি খবর পেলে রাজেশ? ওরা ভালো আছে তো? কাল ভৈরব নতুন করে আর কোনো ঝামেলা করেনি তো? খবর ভালো জেসমিন, কাল ভৈরব একটা চাল ছেড়েছিল বটে, কিন্তু যুবরানী চারুলতা নিজের বুদ্ধি দিয়ে সেটা ব্যর্থ করে দিয়েছে। হেমরাজ্যের সবাই এখন খুব সাবধানে আছে, আর প্রজারা সবাই মিলে যুবরানী চারুলতার জন্য আর আদিত্যের জন্য বড় প্রার্থনার আয়োজন করেছে। শুনে খুব শান্তি পেলাম রাজেশ। প্রজারা যদি চারু দিদির সাথে থাকে তবে কাল ভৈরব কিচ্ছু করতে পারবে না। আমার খুব ইচ্ছে করছে একবার হেমরাজ্যে গিয়ে চারু দিদিকে দেখে আসি। এখন আমাদের সেখানে যাওয়াটা ঠিক হবে না জেসমিন, কাল ভৈরবের নজর সব দিকে আছে। আমরা যদি এখন যাই তবে কাল ভৈরব মধুপুরের ওপর আক্রমণ করতে পারে। আমাদের দূর থেকে এই যুবরানী চারুকে সমর্থন করতে হবে। তুমি ঠিকই বলেছ, আমরা এখান থেকে চারু দিদির জন্য প্রার্থনা করব। অদিতি মা, তুই তাড়াতাড়ি বড় হ, তোর পিসির যে তোকে ভীষণ দরকার। হেমরাজ্যের রাজপ্রাসাদ। লালু আর সোনা পাখি প্রাসাদের ভেতরে এলো। সোনা পাখি ঠোঁটে একটা ছোট্ট পাতার পুটলি। কি রে সোনা পাখি, তোরা দুজনে মিলে আবার কি নিয়ে এলি আমার জন্য? লালু, তুইও তো দেখছি খুব খুশি আজ। খুশি তো হবই চারু, তুই সব সময় রাজপ্রাসাদের ভেতরে আর ওই সীমানায় গিয়ে কষ্ট করিস, তাই আমরা তোর জন্য পাহাড়ি মিষ্টি ফল নিয়ে এসেছি। এই ফল খেলে তোর মনটা একদম ভালো হয়ে যাবে। সোনা পাখি পাতার পুটলিটা চারুলতাকে দিল। তোরা দুজনে আমার এত খেয়াল রাখিস, তোরা না থাকলে যে আমার কি হতো। তোদের ভালোবাসার কাছে আমি সত্যিই ঋণী। তবে আমি একা খাবো না, তোরাও আমার সাথে খাবি। লালু, তুই নে। সোনা পাখি, তুইও একটু নে। আমি তো ঘাস খেয়ে পেট ভরিয়ে ফেলেছি চারু, তুই খা। তুই হাসলে আমাদের এমনিতেই মন ভরে যায়। তোদের মতো এত নিষ্পাপ বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কাল ভৈরব মানুষের মনে বিষ ঢোকাতে পারে, কিন্তু তোদের এই পবিত্র ভালোবাসাকে সে কোনোদিন নষ্ট করতে পারবে না। আমি তোদের কথা দিচ্ছি লালু, আমি হেমরাজ্যকে এমন সুন্দর করে সাজাবো যেখানে কোনো কালো জাদুর ছায়া পড়বে না। হেমরাজ্যের রাজপ্রাসাদের ছাদ। সন্ধ্যা নেমে এসেছে। চারুলতা এবং রাজপুত্র অরুণ পাশাপাশি দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে অনেক তারা ফুটেছে। চারু, আজ হেমরাজ্যের বাতাসটা খুব শান্ত মনে হচ্ছে। প্রজারা সবাই মিলে আমাদের জন্য প্রার্থনা করছে শুনে আমার বুকটা ভরে উঠেছে। এটাই তো আমাদের আসল শক্তি রাজপুত্র। যখন রাজ্যের মানুষ তাদের রাজা রানীর পাশে থাকে তখন কোনো অশুভ শক্তি সেই রাজ্যকে হারাতে পারে না। ভ্যাবলা, ক্যাবলা, বাবা, মীরা এরা সবাই আমাদের পরিবারের মতোই হয়ে আছে। তুমি ঠিকই বলেছো চারু, আর শুধু আমাদের রাজ্যের মানুষই নয়,
দূর মধুপুর থেকে জেসমিন আর রাজেশ আমাদের জন্য ভাবছে। লালু আর সোনা পাখির মতো অবলা প্রাণীরাও আমাদের কতটা ভালোবাসে আজ সেটা দেখলাম। হ্যাঁ রাজপুত্র, এত মানুষের ভালোবাসা আর আশীর্বাদ কখনো বৃথা যেতে পারে না। আপনি ওই আকাশের দিকে তাকান, ওই যে সবচেয়ে উজ্জ্বল তারাটা, ওটা যেন আমাকে বলছে আমাদের আদিত্যও ঠিক ওই তারার মতোই হাসছে। আমারও তাই মনে হয় চারু, আমাদের আদিত্য খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে আর কাল ভৈরবের ওই অন্ধকারের রাজত্ব চিরকালের মতো শেষ হয়ে যাবে। কাল ভৈরব এখন চুপ করে আছে মানে সে নতুন কোনো সহজ ছক কষছে, কিন্তু আমরাও প্রস্তুত আছি। সে যতই মায়াজাল তৈরি করুক, সত্যের আলো আর ভালোবাসার শক্তির কাছে তাকে হার মানতেই হবে। হেমরাজে আর কোনোদিনও সে ভয়ের রাজত্ব কায়েম করতে পারবে না। কাঠুরের কুড়ে ঘর। সকালবেলা কাঠুরে উঠোনে বসে কুড়াল ধার দিচ্ছে। ওগো, আজকে তুমি জঙ্গলের ওই উত্তর দিকটায় কাঠ কাটতে যাইবা? কাল তো কইছিলা ওইদিকে শাল গাছগুলো নাকি বেশ বড় হইছে। হ্যাঁ বউ, আজ উত্তরের দিকটাতেও যাবো ভাবছি। বেশ কয়েকটা শুকনো গাছ দেখেছি গো ওখানে। সেগুলো কাটলে হাটে ভালো দামও পাওয়া যাবে। শীত তো এসে গেল, এখন থেকে কিছু ভালো কাঠ জমিয়ে না রাখলে শীতে যে খুব কষ্ট হবে গো। ঠিকই কইছো, তুমি বরং আজ একটু বেশি কইরাই কাঠ কাইটো। আমি তোমার জন্য দুপুরের খাবারে একটু শাক ভাজা আর ডাল কইরা দিমু, সাথে কইরা নিয়ে যাও। জঙ্গলে বসে খাইলে তোমার গায়ে শক্তি পাইবা। তোমার হাতের ওই শাক ভাজা দিয়ে ভাত খেতে আমার যা ভালো লাগে না গো, মনে হয় যেন অমৃত খাচ্ছি গো। আমাদের এই গরিবের সংসারে অভাব থাকতে পারে, কিন্তু শান্তির কোনো অভাব নেই গো। তা যা বলেছো গো, বিধাতা আমাকেও কত শান্তিতে রাখছে। এই তো দেখো না, আমাকেও জীবনটা কেমন সুন্দর একটা নিয়মের মধ্য দিয়ে চলতেছে। তুমি সকালে কাঠ কাটতে যাও, আমি ঘরের কাজগুলো সামলাই। দিনগুলো যেন হাসি খুশিতেই কেটে যাচ্ছে। সত্যি বউ, আগের চেয়ে আমাদের দিন অনেক ভালো কাটছে গো। আমি হাটে হাটে কাঠ বেচে যা পয়সা পাই, তা দিয়ে আমাদের বেশ ভালোই চলিয়ে যাচ্ছে। কারো কাছে হাত পাতে হচ্ছে নে গো। নিজের পরিশ্রমের উপার্জনের যে কি শান্তি, সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারি গো। আর আমাগো ঘরের এই শান্তি তো আরো বাইরে গেছে। তুমি কাজ থেকে ফিরা যখন উঠানে বসো, তখন আমার মনে হয় আমাদের ছোট্ট এই কুড়ে ঘরটাই পৃথিবীর সব থেকে সুখের জায়গা। তুমি একদম ঠিকই বলেছ গো, আমাদের আর কোনো বড় আশা নেই গো। আমরা এই অচেনা রাজ্যে ছোট একটা গ্রামের সাধারণ মানুষ। এই গ্রামের মাটির গন্ধ, এই বনের বাতাস, এই সব নিয়েই আমরা চিরকাল বেঁচে থাকতে চাই। বিধাতা আমাদের এই সুখটুকু যেন চিরকাল বজায় রাখেন গো। হয় গো, বিধাতা নিশ্চয়ই আমাকে কথা শুনবেন। তুমি এবার তাড়াতাড়ি কুড়াল ধার কইরা নাও, বেলা তো কম হইল না। রোদের তেজ বাড়ার আগেই তুমি জঙ্গলে ঢুইকা পড়ো। এই তো আমার আমার কুড়াল দাঁড় করা হয়ে গেছে বউ। তুমি এক কাজ করো, তুমি খাবারটা বেঁধে দাও, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। আজ অনেকগুলো শুকনো কাঠ নিয়ে তবেই বাড়িতে ফিরবো গো। রানী রূপমঞ্জুরি এবং মধুবালা মাটিতে বসে চরকায় সুতো কাটছে। দুজনের পরনে খুব সাধারণ সুতির শাড়ি। রূপমঞ্জুরি, আজ তো অনেকক্ষণ ধরে সুতো কাটছি, আমার ডান হাতটা কেমন যেন ব্যথা করছে, একটু বিশ্রাম নেব। একটু বিশ্রাম নেই মধুবালা, তুই সেই সকাল থেকে চরকা ঘোরাচ্ছিস, তবে তো জানিসই এই যে তোর হাত ব্যথা করছে, এই ব্যথার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। তুই ঠিক বলেছিস রূপমঞ্জুরি, আগে যখন আমরা দুজনে দুই রাজ্যের রানী ছিলাম, তুই ছিলি রত্নগড় রাজ্যের রানী আর আমি হেম রাজ্যের রানী, তখন তো কোনো কাজই করতাম না, শুধু বসে বসে অন্যের ক্ষতি করার কথা ভাবতাম। কিন্তু তখন মনে কখনো কোনো শান্তি ছিল না, সবসময় একটা ভয় আর অস্থিরতা কাজ করতো। আমরা তো জীবনে অনেক বড় ভুল করেছি রে মধুবালা। আমি চারুর সাথে কত চক্রান্ত করেছি, কত খারাপ আচরণ করেছি। তুই অরুণের সৎ মা হয়ে কম অন্যায় করিসনি। আজ যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, তখন নিজেদের উপর বড্ড ঘৃণা হয়। সব হারিয়ে যখন ভিখারিনী হয়েছিলাম, তখন এই চারুলতাই তো আমাদের দুজনকে আশ্রয় দিয়েছিল। বিধাতা যে আমাদের এত বড় অন্যায়ের পরও হেমরাজে বেঁচে থাকার সুযোগ দিয়েছে, এটাই তো আমাদের বড় সৌভাগ্য।
আমি তো ভাবতেই পারি না সই আমরা একসময় কতটা নিষ্ঠুর আর কতটা পাপী ছিলাম। আমি চারুর পিসি হয়েও চারুকে সবসময় হিংসা করতাম। এখন আমি বুঝতে পারছি সৎ পথে আর নিজের পরিশ্রমে যে জীবন কাটানো যায় তার চেয়ে পবিত্র আর কিছু হতে পারে না। ঠিক বলেছিস। এই যে আমরা প্রতিদিন চরকায় সুতো কাটি, এই সুতো দিয়ে যে কাপড় তৈরি হয় সেটা বেচে আমরা আমাদের সাধারণ জীবন কাটাই। এর মধ্যে কোনো পাপ নেই, কারো কোনো প্রতিহিংসাও নেই। জানিস রূপমঞ্জুরি, আমি প্রতিদিন ঘুমানোর আগে বিধাতার কাছে প্রার্থনা করি। আমি বলি, বিধাতা তুমি আমাদের চারুকে সবসময় সুখে রেখো, ওর মনে যেন আর কোনোদিন কোনো কষ্ট না আসে। আমারও একটাই প্রার্থনা রে মধুবালা, চারু যেন তার হারানো সব সুখ ফিরে পায়। আমরা তো আমাদের অন্যায় শাস্তি পেয়েছি, আর আমরা সেই শাস্তি মাথা পেতেও নিয়েছি। এখন এই সুতো কাটার কাজই আমাদের জীবন। আমরা আর কোনোদিন ওই রাজকীয় অহংকারের দিকে ফিরেও তাকাবো না। না সই, কখনো না। এই চরকায় এখন আমাদের সব থেকে আপন। হাত ব্যথা করো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু এই সৎ কাজের শান্তিটা আমি কোনোদিনও হারাতে চাই না। নে, আমার বিশ্রাম হয়ে গেছে, আমি আবার সুতো কাটা শুরু করি। আমাদের আজকের কাজটা শেষ তো করতে হবে। হ্যাঁ, তুই সুতো কাট। আমাদের এই পরিশ্রমের জীবন বিধাতা দেখছেন, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। হেমরাজ্যের রাজদরবার চারুলতা রাজসিংহাসনের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। রাজপুত্র অরুণ তার পাশেই আছে। নিচে যোগু, জয়া, ভ্যাবলা এবং ক্যাবলা দাঁড়িয়ে আছে। বাবা, আমাদের রাজ্যের কৃষকদের জমির কি অবস্থা এখন? সামনে তো শীত আসছে, আমাদের গোলায় কি যথেষ্ট শস্য মজুত করা হয়েছে? হ্যাঁ মা সারু, কৃষকরা খুব মন দিয়ে কাজ করছে। এবারের ফলন খুব ভালো হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে রাজভাণ্ডারের শস্য মজুত করার কাজ তদারকি করেছি। এই শীতের দিনে আমাদের রাজ্যের কোনো মানুষ একটুও খাদ্যের অভাব করবে না। শুনে খুব নিশ্চিন্ত হলাম বাবা। আমাদের খেয়াল রাখতে হবে রাজ্যের একজন সাধারণ মানুষও যেন শীতে কষ্ট না পায়। মা, তুমি কি শীতের কাপড়ের ব্যবস্থা করেছো? দেখছি চারু, আমি গ্রামে সব মহিলাদের সাথে কথা বলেছি। সবাই মিলে মোটা কাপড়ের ব্যবস্থা করছে। যারা গরিব তাদের জন্য রাজভাণ্ডার থেকে কাপড় দেওয়ার তালিকা আমি তৈরি করে ফেলেছি। খুব ভালো কাজ করেছো মা। ভ্যাবলা, ক্যাবলা, তোমরা তো রাজ্যের চারদিকে ঘুরে বেড়াও। কোথাও কোনো মানুষের কোনো সমস্যা বা অভিযোগ আছে কিনা সে ব্যাপারে খেয়াল করেছো? না না সারু দিদি, রাজ্যের সব মানুষ খুব শান্তিতে আছে। সবাই সবাই নিজের নিজের কাজ করছে। সারু দিদি, তুমি সব দিকে যেভাবে সামলাচ্ছ তাতে করে কোনো অভিযোগ থাকার কথাই নয়। আর বাবা আর মা তো দিনরাত তোমার সাথে রাজ্যের ভালো মন্দের কাজ করে যাচ্ছে। ঠিক বলেছিস না সারু দিদি, হাটের লোকেরাও বলেছিল যে এমন সুন্দরভাবে রাজ্য চালানো আগে কখনো দেখিনি। তুমি আমাদের রাজ্যের জন্য আশীর্বাদ। যোগু কাকা আর জয়া কাকিমা কৃষকদের সাথে মাঠে মাঠে গিয়ে খুব সাহায্য করে। তোরা ঠিকই বলেছিস ভ্যাবলা আর ক্যাবলা। চারু একা হাতে রাজ্যের প্রতিটি খুঁটিনাটি বিষয় যে নিখুঁতভাবে সামলাচ্ছে তা সত্যি প্রশংসার যোগ্য। ওর নিজের মনের ভেতরে এত কষ্ট, অথচ রাজ্যের কোনো কাজে সে একটুও কমতি রাখছে না। আপনারা আমাকে এত বড় করবেন না। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আমার ব্যক্তিগত কষ্টের জন্য তো আর রাজ্যের মানুষের ক্ষতি হতে পারে না। প্রজারা আমার সন্তানের মতো। বাবা মা আমাকে যে শিক্ষা দিয়েছে আমি শুধু সেটাই পালন করছি। তোর এই মহান মনের জন্যই তো আমরা তোকে এত ভালোবাসি চারু। তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই সব সময় তোর সাথে আছি। তুই শুধু নির্দেশ দিবি আর আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো। আমি জানি বাবা, তোমরা সবাই আমার পাশে আছো। তোমরা এবার গিয়ে নিজেদের কাজে মন দাও। শীত আসার আগেই যেন আমাদের সব প্রস্তুতি শেষ হয়ে যায়। আমি কাল নিজে গিয়ে শস্যের গোলাগুলো একবার পরীক্ষা করে আসবো। হেমরাজ্যের রাজার কক্ষ। রাজামশাই বিছানায় শুয়ে আছেন। তার শরীর বেশ দুর্বল। তিনি মাঝে মাঝে কাশি দিচ্ছেন, চোখে শূন্য দৃষ্টি। রাজপুত্র অরুণ তার বিছানার পাশে তার হাত ধরে বসে আছে। বাবা, তুমি একটু ওষুধটা খেয়ে নাও। তুমি এভাবে সারাদিন না খেয়ে থাকলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার আর কোনো ওষুধ খেতে ইচ্ছে করে না রে অরুণ। আমার বুকের ভেতরটা সব সময় খা খা করে। আমার ওই ছোট্ট নাতিটার মুখ যখন মনে পড়ে তখন মনে হয় আমার জীবনটা রেখে আর কি লাভ। আমি তো ওকে আগলে রাখতে পারলাম না। বাবা, তুমি এমন করে ভেঙে পড়লে
আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তুমি আমাদের হেমরাজ্যের রাজা। তুমি যদি রাজসভায় না যাও, যদি এমন করে বিছানায় পড়ে থাকো, তাহলে রাজ্যের মানুষ তো ভয় পেয়ে যাবে। আমি আর রাজসভায় গিয়ে কি করব অরুণ? আমার তো কোনো কোনো কাজে মন বসে না। চারু তো কত সুন্দর করে রাজ্যের সব কাজ সামলাচ্ছে। ওর হাতে রাজ্য খুবই নিরাপদ। আমি শুধু আমার ঘরের এই 4 দেওয়ালের মধ্যেই থাকতে চাই। আমার শরীরটা আর আগের মতো নেই রে বাবা। আমি আমি খুব দুর্বল বোধ করি। এমন সময় রানী লতা ধীর পায়ে কক্ষে প্রবেশ করলেন। তার চোখে মুখে বিদায়ের বিষাদ। বেয়াই মশাই, আপনি কেমন আছেন আজ? আপনার কাশিটা কি একটু কমেছে? আর কেমন থাকবো বেয়ান, এই পড়ে আছি আর কি। দিনগুলো যে আর কাটতে চায় না। বিধাতা যে কবে আমার এই কষ্টের অবসান ঘটাবে কে জানে। আপনি একদম কথা বলবেন না বেয়াই মশাই। বিধাতা নিশ্চয়ই আমাদের সব দুঃখ একদিন দূর করবেন। আপনাকে একটু শক্ত হতে হবে। বেয়াই মশাই, আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। বিদায়? আপনি কোথায় যাচ্ছেন বেয়ান? আপনি এখানে আছেন বলে তো চারুমা একটু ভরসা পায়। আপনি চলে গেলে তো ওরা খুব একা হয়ে যাবে। আমার তো হেমরাজ্য ছেড়ে একটুও যেতে মন চাইছে না, কিন্তু অনেক দিন তো হলো আমি এখানে এসেছি। ওদিকে মধুপুর রাজ্যে আমার স্বামী মধুরাজা একা আছেন। ওনারও তো বয়স হয়েছে, শরীরটা ভালোও যাচ্ছে না। আমাকে তো একবার ওনার কাছে ফিরে যেতেই হবে। মা, আপনি ঠিক বলেছেন। আপনি অনেকদিন ধরে আমাদের এখানে আছেন। আপনার রাজ্যেও তো অনেক দরকার। হ্যাঁ বেয়ান, আমি বুঝতে পারছি। মধুরাজা তো একা অনেকদিন কষ্ট করেছে। আপনি তার কাছে ফিরে যান। তবে আমাদের চারু মায়ের জন্য আমার খুবই কষ্ট হয়। মেয়েটা এত কষ্ট বুকে চেপে রাজ্য চালাচ্ছে, আর আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। আমি তোর কোনো সাহায্যই করতে পারছি না। আপনি একদম ভাববেন না, চারু অনেক শক্ত মেয়ে, ও ঠিক সব সামলে নেবে। আর আমি তো ওকে বলে যাচ্ছি আপনার খেয়াল রাখতে। আপনি শুধু নিজের শরীরের যত্ন নেবেন। আপনি ভালো থাকলে যে চারুমাও ভালো থাকবে, ওর মনে অনেক জোর পাবে। ঠিক আছে বেয়ান, আপনি সাবধানে মধুপুরে ফিরে যান। মধুরাজাকে আমার পক্ষ থেকে সম্বর্ধনা জানাবেন, আর বিধাতার কাছে প্রার্থনা করবেন আমরা যেন সবাই আবার সেই একসাথে সুখে শান্তিতে থাকতে পারি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো চারুলতা সৎমায়ের জ্বালা পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ। মাথায় তার নীল ফিতা কিংদ, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার